তো সিনেমার শুরুতে আমরা মেট্রো ট্রেনে জেমস নামে একজন লোককে দেখি যে কারোর সাথে কথা বলছিল, আর ট্রেনের ওই কামরাতেই জো নামের একটা মেয়ে হাং নামের একটা লোকের ওপর গোপনভাবে নজর রাখছিল। আর তারপর সে বেরোবার সময় ভুলে একটা মহিলার সাথে ধাক্কা খায়, আর এতে তার হাতে থাকা পেপারটি নিচে পড়ে যায়। তাই সে ওটা ওখানেই ফেলে রেখে চলে আসে। আর তারপর আমরা দেখি জেমসও সেই স্টেশনে নামছে এবং জোর সাথে তার ধাক্কা লাগে। আর ওদিকে জোর ট্রেন থেকে নামার পর হাংয়ের পিছু নেয় এবং সে তার পিছু নিতেই থাকে। আর তখন হঠাৎ করেই হাং তার দিক পরিবর্তন করে, কিন্তু জো নিজেও যদি এমন করে দিক পরিবর্তন করে তাহলে সে ধরা পড়ে যাবে। এজন্য সে সামনের ফুটপাথ দিয়ে হাইওয়ের দিকে যেতে শুরু করে। এরপর যখন দেখে হাং একটা টেলিফোন বুথ থেকে কাউকে কল করছে, তো জো তখন করে কি সে তার প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালোভাবে দেখে নেয়। মানে আমরা বুঝতে পারি জো এখানে কোনো এক কারণে সে হাংকে ফলো করতেছে। আর সব শেষে হাং একটা রেস্টুরেন্টে গিয়ে বসে খাইতে শুরু করে, কিন্তু তখন আবার জো সেখানে গিয়ে তাকে দূর থেকে দেখেও না দেখার ভান করে থাকে, যাতে হাং কোনোভাবে বুঝতে না পারে যে সে তাকে ফলো করতেছে। আর অন্যদিকে আমরা জেমসকে দেখি সে একটা বিল্ডিং এর পার্কিং লটে যায় এবং সেখানে সে সূর্যের আলো বাড়ার সাথে সাথে সামনে থাকা একটি গাড়িতে বোমা ফিট করে দেয়। আর সূর্যের আলো বাড়ার জন্য অপেক্ষা করেছে, কারণ যাতে সূর্যের আলো সিসি ক্যামেরাতে পড়াতে অতিরিক্ত আলোতে ক্যামেরা ব্লক বা ঝাপসা হয়ে যায়। এরপরে জেমস একটা বিল্ডিং এর ছাদে যায় এবং নিচে তার বাকি সাথীদের উপর নজর রাখতে শুরু করে। তো আজকে তাদের ব্যাংক লুট করার প্ল্যান ছিল, আর আমরা বুঝতে পারি জেমস হচ্ছে একটা বিশাল গ্যাং বা মাফিয়া দলের লিডার। এরপরে জেমসের কারণে সেই বোমটি ব্লাস্ট হয়, যেই বিল্ডিং এ আসলে সে বোমা রেখেছিল। তাই সবার খেয়াল তখন ওই বিল্ডিং এর আগুনের উপর যায়। আর এই সুযোগে জেমস তার লোকদের কাজ শুরু করতে বলে। তখন আমরা দেখি তারা ব্যাংকের ভিতর ঢুকে সবার আগে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। আর তাদের কাছে যেহেতু খুবই সীমিত সময় ছিল, সেজন্য এইটুকু সময়ের মধ্যে তারা যতটুকু পারে চুরি করতে থাকে, কারণ খুব শীঘ্রই তাদের এখানে পুলিশ চলে আসবে। তো আমরা দেখি পুলিশ অলরেডি পৌঁছে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর তাদের পালানোর সময় প্রায় শেষ হতে চলেছে। কিন্তু এর মধ্যেই তখন তাদের মধ্যে একজন অতি লোভে আরো টাকা তার ব্যাগে ভরতে শুরু করে, আর এই কারণে তাদের মিশনকে একটা বড় রিস্কে ফেলে দেয় সে। কিন্তু তারপরও আমরা দেখি কোনোভাবে তারা বাইরে বের হতে পারে এবং পালাতে শুরু করে। কিন্তু এই লোকটার অতি লোভের কারণে পুলিশ তাদের পিছনে লেগে যায়। আর তখন আমরা দেখি পুলিশকে আটকানোর জন্য তাদের মধ্যে একজন লোক একটা ট্রাক মাঝখানে নিয়ে আসে, আর তারপর সে নিজে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে আবার হাং জোর টেবিলে বসে পড়ে, আর তাই জো সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হাং তাকে ধরে ফেলে আর বলে, তুমি এতক্ষণ ধরে আমার পিছু কেন নিয়েছো? আমি তোমাকে গতকালকেও দেখেছি আমাকে ফলো করতে। আর তখন সে তার পরিচয় দিয়ে বলে, আমি একজন স্পেশাল ক্রাইম অফিসার। আসলে এখানে জোর এটা ইন্টারভিউ চলছিল, কারণ সে কোনোভাবে ক্রাইম ব্রাঞ্চে সিআইডি বা গোয়েন্দা হিসেবে জয়েন করতে চাইছিল। আর তার অ্যাসাইনমেন্ট ছিল তাকে হাংয়ের পিছু নিতে হবে, তবে শর্ত ছিল কোনোভাবে তাকে হাংয়ের কাছে ধরা পড়া যাবে না। তো হাং তখন জোকে জিজ্ঞেস করে, বলো আজকে আমি কি কি করেছি, সব কিছুর ডিটেলস আমাকে জানাও। তো এরপর জো সব ঠিকঠাক বলে, এমনকি হাং কোন কামরায় ছিল, কোন টেলিফোন বুথ থেকে কথা বলছিল, কোন রুম দিয়ে বের হয়েছে, কোন রাস্তা দিয়ে গিয়েছে, সব বলে। কিন্তু এখানে সে একটা জিনিস মিস করে, সেটা হচ্ছে হাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে আমার হাতে একটা পত্রিকা বা নিউজ পেপার ছিল, সেটা আমি ফেলে এসেছিলাম, তুমি কি সেটা খেয়াল করোনি? কিন্তু জো তখন এই ব্যাপারে কোনো কিছু মনে করতে পারে না এবং বলে, আমি হয়তো ওটা খেয়াল করিনি। আর তখন হাং তাকে বুঝায়, দেখো আমরা সেসব জিনিসই মনে রাখি যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি, আর তুমি আমাকে নিউজ পেপার পড়তে কিন্তু অবশ্যই দেখেছো, কিন্তু তুমি ওটাকে জরুরি মনে করনি বা সেভাবে ওটাকে গুরুত্ব দাওনি। কিন্তু ক্রাইম ব্রাঞ্চে আসলে তোমাকে সবকিছু খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছু আবার মিস না হয়ে যায়। এবং তখন তাকে আবার সবকিছু মনে করতে বলে। তাই জো অনেক মনে করার চেষ্টা করে, কিন্তু এই ব্যাপারে তার কোনো কিছুই মনে পড়ে না। আর একটু পর অনেকবার তার মেমোরি রিওয়াইন্ড করার পর সে দেখতে পায় হাং এর নিউজ পেপারটি অন্য একজনের হাতে ছিল, আর সে ওটা পড়ছিল। আর তারপর সেই ছেলেটি এখন হাং এর পিছন দিয়েও যে যায় সেটাও জো তাকে বলে। এমনটা দেখে হাং তখন জোকে বলে, এরপর থেকে তোমাকে সবকিছু এভাবে ডিটেলস মনে রাখতে হবে। আর ওইদিকে আমরা দেখি সফলভাবে জেমস তার দলবল নিয়ে ব্যাংক লুট করার পর সেই লোকটিকে অনেক মারে, যে অতি লোভে তাদের প্ল্যান প্রায় ভেস্তে দিয়েছিল। আর তারপর বাকিদের বুঝায় তার প্ল্যান অনুযায়ী যদি তারা না চলে তাহলে সেটা কখনই বরদাস্ত করবে না। তারপর জেমস তার বসের কাছে যায়, আর তার কাছ থেকেই সে ছোটবেলা থেকে এসবের ট্রেনিং নিয়েছে, আর জেমসকে দিয়ে সে এসব কাজগুলো জোর করে করায়। অন্যদিকে আমরা দেখি হাং তার টিমের সাথে জেমসের ওই ব্যাংক চুরি সম্পর্কে রিসার্চ করছে, কিন্তু সিসিটিভিতে একটা চোরের চেহারাও দেখা যায় না। পরে পুরো শহরের সিসিটিভি চেক করে ওই ট্রাকওয়ালার চেহারা পাওয়া যায়, যার নাম হচ্ছে গ্রিড। আর মেট্রোতে যে পেপার পড়েছিল সেও কিন্তু হাংয়ের সদস্য ছিল, আর তাকেও আমরা এখানে দেখি এবং তারা সবাই মিলে নিজেদের মিশনে লেগে যায়। তারপর তারা সেই এরিয়ার নিজেদের রাস্তা পরিবর্তন করে ওই ড্রাইভারকে খুঁজতে লাগে, কারণ তাদের কাছে একমাত্র তার চেহারাই রয়েছে। ওকে একবার ধরা গেলে বাকি সবাইকে ধরা যাবে। কিন্তু সন্ধ্যা লেগে যায়, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায় না। আর তখন জো তাকে দেখতে পায় আর সবাই তার পিছু নেয়, কিন্তু পরে দেখা যায় ওটা গ্রিডের মতো দেখতে ছিল, কিন্তু
কিন্তু গ্রিড নয়। আর তারপর হাং জোকে বুঝায় তুমি এত তাড়াহুড়া করো না, আজ তোমার প্রথম দিন, তবে কাজের সময় এরকম ভুল হতেই পারে, এটা সাধারণ ব্যাপার। আর এরপরে জেমস তার বসের সাথে দেখা করে এবং তার বস তাকে আরো একটা চুরির প্ল্যান বলে। তো চুরি ভালো মতোই হয়, কিন্তু সামনের বিল্ডিং থেকে একটা লোক জেমসের দিকে দেখছিল আর জেমস তাকে দেখতে পেয়ে তখনই তার কাছে গিয়ে তাকে মেরে ফেলে। এদিকে জো যখন ওয়াশরুম থেকে ফিরে আসছে তখন একটা বাড়িতে সে প্রবলেম দেখে, ওই বাড়িতে আসলে ডাকাত ঢুকেছে। তাই সে তার বসকে বলে আমি কি গিয়ে ওদের অ্যারেস্ট করব? কিন্তু হাং বলে না, তুমি ওখানে যেতে পারো না, কারণ আমরা হচ্ছি গোয়েন্দা, আমরা কখনোই আমাদের ফেস রিভিল করতে পারি না, আর তুমি যদি ওখানে যাও তাহলে সবাই জেনে যাবে তুমি পুলিশের লোক। কিন্তু তারপর আমরা দেখি সন্ত্রাসীরা প্রায় বাড়ির লোককে মেরেই ফেলবে। তখন জো একেবারে বাধ্য হয়ে ওই পরিবারকে সহায়তা করতে চলে আসে আর ওই দুই লোককে অনেক মারে। তখন সেখানে পুলিশও চলে আসে এবং তাকে সাথে করে নিয়ে যায় আর তাকে অনেক ধমকায়, সাথে বলে নেক্সট টাইম আর কখনোই এমন করবে না, কারণ আমাদের চেহারা যদি কোনোভাবে কেউ জেনে যায় তাহলে আমাদের এই অফিসারের চাকরি কিন্তু থাকবে না, আর আমরা কিন্তু ওই আন্ডারকভার মিশনও থাকতে পারবো না। জো তখন প্রশ্ন করে কেউ যদি আমার সামনে খুন হতে থাকে তাহলে তো আমি কিছুই করতে পারবো না, আর যদি কিছু নাই করতে পারি তাহলে আমাদের অফিসার হয়ে লাভটা কি? এতে হাং আর কথা না বাড়িয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেয়। আর এদিকে জেমস তার বসের কাছে ছিল, তখন বস তাকে আরো একটা কাজ দেয়, কিন্তু জেমস এবার কাজ করতে চায় না। সে বলে আমি অনেক কাজ করেছি, এবার আমি শান্তিতে জীবন কাটাতে চাই। তাই এই জন্য সে বসকে না বলে, কিন্তু বস বলে এটাই শেষ কাজ, এই কাজটা করে দাও, আমি তোমাকে মুক্ত করে দেব। কিন্তু জেমস রাজি হয় না আর তার বসের ধমকেতেও সে আর ভয় পায় না। কিন্তু যখন সে গাড়ি স্টার্ট করবে তখন একজন লোক তাকে মারার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় আর বুঝতে পারে বসের কথা যদি সে না শুনে তাহলে এভাবে তার উপর বারবার হামলা হবে। তাই এরপর সে আবার বসের কাছে ফিরে আসে আর বলে এটাই কিন্তু শেষ কাজ, এটাই আমি লাস্ট বারের মতো করে দেব, এরপর কিন্তু আর করব না। অন্যদিকে হাং ও তার টিম কাজে লেগে রয়েছে গ্রিডকে খোঁজার জন্য, কিন্তু তারা গ্রিডের নাম বা চিহ্ন কিছুই খুঁজে পায় না। তারা মূলত গত 16 দিন ধরে গ্রিডকে খুঁজতেছে কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। আর এরপর জো হাংকে তার রিসার্চ দেখায়, সে বলে গ্রিড সবসময় সিসিটিভির ব্ল্যাঙ্ক স্পট দিয়ে চলাচল করে, মানে যে সব জায়গায় সিসি ক্যামেরা নেই সেই সব জায়গা দিয়েই চলে সে। আর ওই দিন যদি কোনোভাবে ওই জায়গাটিতে আর পুলিশের গাড়ি না থামানো হতো তাহলে আমরা ওকে ক্যামেরায় পেতাম না এবং ওকে চিনতেও পারতাম না। আর যদি ওই এরিয়া থেকে বের হতো তাহলে কোনো না কোনো সিসি ক্যামেরা অবশ্যই পড়তো, তার মানে ও এই এরিয়ার মধ্যেই আছে যেখানে সিসি ক্যামেরা নেই। তখন হাং তার ট্যালেন্ট দেখে পুরাই ইমপ্রেস হয়ে যায়, আর তাই তারা যেখানে ট্রাকটি থামানো হয়েছিল তার আশেপাশে তাকে খুঁজতে থাকে। তো শেষমেশ তারা একটা লোককে দেখে যাকে দেখতে 90% গ্রিডের মতো লাগছে পিছন থেকে, আর এখন শুধুমাত্র তার ফেস দেখে কনফার্ম হবার পালা। এরপর তারা সবাই ফেস দেখার জন্য পিছনে লেগে যায়, আর অনেক কিছু জানার পর গোয়েন্দাদের একজন মেম্বার সুপার মার্কেটে গিয়ে তার চেহারা দেখে ফেলে এবং কনফার্ম হয় সেটা গ্রিডই ছিল। এরপর জো তার পিছনে আর তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছায় এবং তার সাথে লিফটেও ওঠে। তারপরে তার ব্যাগ থেকে কয়েন ফেলে আর সেগুলো উঠানোর বাহানা দিয়ে সে ফ্ল্যাট নম্বরটি দেখে আসে এবং বাকি সবাইকে ফ্ল্যাট নম্বর বলে দেয়। আর জো চলে যাওয়ার পর অন্য একজন গোয়েন্দা সদস্য আসে যে লিফটের বাটন থেকে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেয় আর তারপর ওই ফ্লোরে হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। তো পরের দিন জো হাংকে জিজ্ঞেস করে গ্রিডকে আমরা কেন ধরছি না? হাং তখন বলে ওয়েট করো, কারণ ওর সাথে দেখা করতে ওর বাকি সাথীরাও কখনো না কখনো আসবে, আর এখন যদি আমরা ওকে ধরি ও কিছুই বলবে না, তাই যখন ওর সাথে দেখা করতে আসবে তখন সবাইকে একসাথে ধরবো। এরপরে সেই বিল্ডিং এ যায় যে বিল্ডিং এ একটা লোককে মেরেছিল। জেমস তাকে দেখেছিল বলে সেখানে তদন্ত করার পর বুঝতে পারে এই লোকটার খুন হয়েছিল, কারণ সামনের বিল্ডিং এর সাথে ওই গ্যাং এর লিডার দাঁড়িয়েছিল আর এই লোকটি হয়তো তাকে দেখে ফেলেছিল, আর এই জন্যই গ্যাং এর লিডার তাকে মেরে ফেলেছে, মানে এরকমটা হাং মনে করতেছে আর কি। এরপরে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, পরে তারা সিসিটিভিতে দেখে হয়তো কোনো ক্লু পেয়ে যাবে, কিন্তু তখন গ্রিডের ফ্ল্যাট থেকে একটা মেয়ে বাইরে আসে আর কিছু আবর্জনা ফেলে চলে যায়। জো তখনই আবার সেই আবর্জনা চেক করতে থাকে, হয়তো যদি কিছু পেয়ে যায় সেই আশায়। হাংও তখন সেখানে যায় আর সেখানে একটা সুডোকু পাজল গেম পায় যেটার টুকরোগুলো একত্রিত করে, আর সেটা থেকে জোড়া দিয়ে তারা দেখতে পায় এই পাজলের নম্বর ইচ্ছা করেই ভুল করা হয়েছে, তার মানে এটা কোনো কোড হবে। আর সেই কোড ক্র্যাক করে তারা বুঝতে পারে এটা একটা আইপি অ্যাড্রেস যেটা একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানির শেয়ার মার্কেট কোম্পানির। আর ওদিকে আমরা দেখি জেমস তার লোকদের বলছে তাদের একটা শেয়ার এক্সচেঞ্জ কোম্পানির সার্ভিস রুমে গিয়ে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, আর এটাই যেহেতু জেমসের শেষ কাজ তাই সাবধানে করতে হবে। এরপর তারা সবাই একটা সিক্রেট জায়গায় মিটিং করে যে কাজ কিভাবে কমপ্লিট করবে, কিন্তু গোয়েন্দারা তাদের উপর কিন্তু নজর রাখছিল আর গোয়েন্দারা সব বুঝে ফেলে। আর ওই শেয়ার এক্সচেঞ্জের যখন সফটওয়্যার চেঞ্জ করবে তখন হ্যাকার সেদিকে যায়, আর তখন সে বলে এই দুটো বিল্ডিং এর একটা জায়গায় হয়তো লিডার দাঁড়িয়ে থাকবে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যাবে ওই বিল্ডিং এর। আর অন্যদিকে আমরা দেখি জেমস বিল্ডিং এর উপর থেকে সত্যি সত্যি সবকিছু দেখছে, আর সে রাস্তায় একটা মহিলার উপর সন্দেহ করে এবং তাকে ভালো করে দেখে বুঝতে পারে তাদের প্ল্যান সম্পর্কে অলরেডি পুলিশরা জেনে গিয়েছে।
আর তাই সে তখনই মিটিং ক্যান্সেল করে দেয় আর অর্ডার দেয় সবাই যেন পালায়। আর তখনই আমরা দেখি জো আর হাং ওই বিল্ডিং থেকে জেমসকে ধরার জন্য লিফটের পাশে দাঁড়িয়ে থাকে। আর জেমস তখন লিফট দিয়ে না নেমে সিঁড়ি দিয়ে দ্রুত নামছিল। আর হাং আওয়াজ শুনে সাইড হয়, কিন্তু হাং এর মুভমেন্ট জেমস লক্ষ্য করে আর সিঁড়ির ওই রাস্তা ছেড়ে অন্য জায়গা দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসে এবং সেখানকার জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে আসে। আর হাং তার পিছু পিছু লাফ দেয় এবং তার পিছনে লেগে পড়ে। আর অন্যদিকে পুলিশ ফোর্স কিন্তু জেমসের বাকি লোকদের ধরার জন্য লেগে পড়ে এবং প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে রেড লাইট অন করে দেয় যাতে চোরেরা পালাতে না পারে। আর কোনোভাবে চোরদের পুলিশরা ঘিরে ফেলে এবং গাড়ির একটা লোক মারা যায়, সাথে আর এক গাড়ির লোকদের ধরে ফেলা হয়। তখন চোর এবং পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়, তবে সেখান থেকে দুজন কোনো রকমে পালাতে সক্ষম হয় আর 4 জনকে ধরে ফেলা হয়। এবার অন্যদিকে আমরা দেখি হাং আর জো জেমসকে হারিয়ে ফেলে, তবে জেমসের শেষ লোকেশন ছিল ব্রিজের কাছে। তাই এরপর তারা সেখানে গিয়ে হেডকোয়ার্টারে কল করে সিসি ক্যামেরা চেক করার জন্য। আর জেমসও তাদের প্ল্যান সম্পর্কে বুঝতে পারে, এর জন্য ওখানে সব ফোন ট্র্যাক হতে পারে বলে সে ফোনের সুইচ অফ করে ফেলে। কিন্তু সব শেষে তারা জেমসকে আবার খুঁজে পায়। আর তখন জেমসও হাংকে দেখে ফেলে আর মনে করে সে গোয়েন্দা হতে পারে। এর জন্য হাং জোকে বলে তুমি ওর পিছু না, ও আমাকে চিনে ফেলেছে। এদিকে জেমস জো থেকে অনেক এগিয়ে গিয়েছে আর এখন যদি জো পিছনে যায় তাহলে জেমস বুঝতে পারবে জো একজন গোয়েন্দা অফিসার। আর তখন সে বলে আমি জেমসের কাছাকাছি আছি, আমি ওর কাছে যাচ্ছি। আর তখন আমরা দেখি সে ট্রাফিক পুলিশের ইউনিফর্ম পরা ছিল আর জেমসকে ট্রাফিক নিয়ম ভাঙার জন্য তাড়া করে এবং ফাইন চায়। আর আমরা দেখি জেমস তাকে ফাইন দিচ্ছে, কিন্তু একটু পরে আমাদের দেখানো হয় জো এসে দেখে যে সে মাটিতে পড়ে রয়েছে। জেমস আসলে তাকে খুব খারাপভাবে আহত করেছে আর সেখান থেকে পালিয়ে গেছে। এরপরে তাকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ডক্টর তাকে বাঁচাতে পারে না, মানে ও সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা দেখি জেমস তার বসের কাছে যায় আর তার উদ্দেশ্য হচ্ছে বসকে পুরোপুরি মেরে ফেলা। সে আসলে এইরকম জীবন চায় না, এরকম কাজ আর কখনোই করতে চায় না। সে বসের সব লোককে মেরে ফেলে আর লাস্টে বসের কাছে গিয়ে বসকেও মেরে ফেলে। আর এদিকে হাং এর টিমের কাছে কোনো আইডিয়াই ছিল না যে কিভাবে তারা জেমসকে ধরবে। না তারা তাকে চিনতো, না তারা তার নাম জানতো। আর জো তার বাড়িতে বসে চুরির কথা ভাবছিল আর হঠাৎ করেই তার মনে পড়ে সিনেমার শুরুতে মেট্রো ট্রেনে একটা লোকের সাথে তার ধাক্কা লেগেছিল। আর এটা হচ্ছে সেই দিন যেদিন তার টেস্ট নেওয়া হচ্ছিল আর হাং তাকে পুরনো সবকিছু মনে করতে বলেছিল, কিন্তু সে হিসাবে সে মনে করতে পারে যে জেমসের সাথে সে ধাক্কা খেয়েছিল। সেই হিসেবে সে জেমসের ইমেজ তার মাথায় সৃষ্টি করতে পারে। আর এরপর তার মনে পড়ে ওই লোকটি একটা স্টোরে দাঁড়িয়েছিল আর তারপর জো তার সেই সময়ের স্মৃতি আরো মনে করার চেষ্টা করে এবং তার মনে পড়ে ওই কালো স্যুট পরা জেমস নামের লোকটি একটা কফি শপে বসেছিল। তখন তার সেই কফি শপের কথা মনে পড়ে যায় আর তারপর সে ওই কফি শপে যায় আর জেমসকে দেখে ফেলে এবং হাংকে মেসেজ করে বলে চোরের লিডারকে পেয়ে গেছি। আর আমরা সেখানে দেখি জেমস একটা নতুন পাসপোর্ট আর বন্দুক না তার এক সাথীর কাছ থেকে, মানে হয়তো সে এখন এই দেশ ছাড়তে চাইছে। তো জো সেখানে বসে কিন্তু তার উপর নজর রাখছিল, কিন্তু তখনই জেমস তার পাশে এসে বসে এবং বলে তুমি কি আমার পিছু নিয়েছো? তখনই সে হাংকে মেসেজ করে বলে আমি হয়তো ধরা পড়ে গিয়েছি, কিন্তু সে কোনোভাবে জেমসের কথা ইগনোর করার চেষ্টা করে। আর তখন হাংও সেখানে পৌঁছে যায়। জেমস তখন হাংকে দেখেই বুঝে ফেলে সে গোয়েন্দার লোক আর তারপর সে রেস্টুরেন্টের ব্যাগ ধরে চলে যায় আর হাং তার পিছু নেয়। আর যখন তার পিছু পিছু যায় তখন আমরা দেখি সে হাংকে খুব খারাপভাবে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর জো তার পিছু নেয় আর তার বাকি সাথীদের জেমসের পিছনে লাগিয়ে দেয় যাতে তারা জোকে সাহায্য করতে পারে। কিন্তু তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর তখন জেমসকে আবার হারিয়ে জো পাগলের মতো হয়ে যায় আর সে মাটিতে বসে কান্না করতে থাকে এবং ভাবতে থাকে জেমসকে সে কিভাবে ধরবে। কিন্তু বৃষ্টির পরেই সে একটু সামনে জেমসকে দেখতে পায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য সে একটা জায়গায় দাঁড়িয়েছিল আর আমরা দেখি হাংয়ের কাছে তার সাথীরা এসে তাকে উদ্ধার করে। আর ওদিকে জেমসের পিছু নিয়ে একটা বন্ধ বিল্ডিং এর কাছে পৌঁছায় আর বাকিদের তার লোকেশন বলে দেয়। এতে সব অফিসার তখন জোর কাছে পৌঁছে যায় আর অন্যদিকে জোকে জেমস ধরে ফেলে, তার মানে জেমসও তার উপর নজর রাখছিল। আর জো যখন গান পয়েন্টে ছিল তখন বাকি সব অফিসাররাও সেখানে পৌঁছে যায় এবং একটা ট্রেন চলে আসে। আর ওই মুহূর্তে জেমস ট্রেন রাস্তার অপর পাশ দিয়ে পালিয়ে চলে আসে আর ট্রেন যাওয়ার পরেই অফিসাররা তার পিছনে লেগে যায়। বাইরে আবার হাং তার জন্য অপেক্ষা করেছিল। যদিও এইসব অফিসারদের পিস্তল দিয়ে শুট করার বা কাউকে মেরে ফেলার অধিকার নেই, কিন্তু জেমসের জন্য তাদেরকে স্পেশালি অ্যালাউড করে দেওয়া হয়েছে কারণ সে অলরেডি অনেককে মেরেছে। পরে হাং লাস্টে জেমসকে শুট করে মেরে ফেলে এবং জোর সাহসিকতা দেখে হাং তাকে প্রমোশন করায়। আর এটা শুনে জো অনেক খুশি হয়। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখি জো তার ইউনিফর্ম পরে বাকি সব অফিসারদের সাথে যে ছেলেটি মারা গেছে তার শেষকৃত্য অনুষ্ঠানে যায় এবং তাকে শেষবারের মতো রেসপেক্ট জানায়। আর শেষ দৃশ্যে আমরা দেখি জো জেমসের বাকি সব সদস্য এবং ক্ল্যান সম্পর্কেও জেনে ফেলেছে, মানে যাদের সাথে মিলেই তারা কাজ করতো। তো এখন জো হচ্ছে টিমের লিডার এবং সে তার বাকি টিম নিয়ে জেমসের বাকি সদস্যদের ধরার জন্য নেমে পড়েছে। আর এখানে সিনেমাটি শেষ হয়। যাই হোক, সিনেমাটি তোমার কাছে
কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।